ছাদে এসে দেখি রাফি ছবি তুলছে অনেক রকম পোজ দিয়ে। আমাকে দেখে আমার কাছে এসে বলে, দেখ তো ইভা, আমাকে কেমন লাগছে। আজকেই টি শার্টটা কিনেছি। রং মিস্ত্রি মফিজ মনে হচ্ছে। এটা কি টি শার্ট নাকি রঙের দোকান? কি বলছিস, তোর পছন্দ হয়নি? একটুও না। আমি আর কিছু না বলে চিলে কোঠায় উঠে রেলিং ধরে বসে আছি। আমরা যখনই মন খারাপ হয় আমি এখানে এসে বসে থাকি। রাফি এসে আমার পাশে বসে বলে, কি রে, তোর মন খারাপ নাকি? আচ্ছা, তুই এখানে যে বসে আছিস, নিচে দেখেছিস এখানে কি সুইসাইড করতে এসেছিস নাকি? তেমন কিছু না। সুইসাইড করার ইচ্ছে হলে এখানে বসে থাকতাম না, সোজা নিচে লাফ দিতাম। আচ্ছা, তুই এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। রাফি আর কিছু না বলে চলে যায়। আমি রেলিংয়ে হেলান দিয়ে বসে আছি। আজকেও আমাকে দেখতে ছেলেপক্ষ এসেছিল। দাদি আর কাকি আমাকে বিয়ে দিয়ে এই বাসা থেকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি ইভা, এই বাসায় আশ্রিতা বললেই চলে। আমার বয়স যখন 6 বছর তখন আমার আব্বু মারা যায়। আম্মু আমাকে নিয়ে নানুর বাসায় চলে আসে। মামারা আম্মুকে আবার বিয়ে দিতে চায়, কিন্তু আম্মু আমাকে রেখে বিয়ে করবে না। অনেক জোরাজুরির পর আম্মু বলে, যদি কেউ আমার ইফাকে সহ আমাকে বিয়ে করতে রাজি হয় তবে আমি বিয়ে করব, আর নয়তো কখনোই না। এরপর একদিন একজন লোক আমাদের বাসায় যায় আম্মুকে দেখতে, তার পরিবার সহ। মামা অবশ্য সবকিছু লুকিয়েছিল, কিন্তু আম্মু সবার সামনে সত্যি বলে দেয়। দেখুন, আমি জানি না আপনাদের সত্যিটা জানানো হয়েছে কিনা। আমার আগে একবার বিয়ে হয়েছে, আর আমার একটা মেয়েও আছে। আম্মুর কথা শুনে সবাই চলে যেতে চায়, কিন্তু আব্বু আমাকে দেখতে চায়। আমি রুমে বসে খেলছিলাম, তখনই একজন ভদ্রলোক আমার রুমে আসে আর আমাকে দেখে ফুল বলে ডাকে। আর আব্বু তার পরিবারের সবার বিপক্ষে গিয়ে আম্মুকে বিয়ে করে। এই বাসায় আমাকে আব্বু রাফি ছাড়া একজন আছে, খুব ভালোবাসে। দাদি আর কাকি আমাকে এখনো আপন মানতে পারেনি। রাফি আমার বড় কাকার ছেলে, আমার খুব ভালো বন্ধু। আর একজন আছে, সে বন্ধু কিনা জানি না, তবে আমার খুব কেয়ার করত। 6 বছর আগে লেখাপড়া করার জন্য কানাডা চলে গেছে। আমি সবেমাত্র অনার্স শেষ করলাম, আর পড়তে পারবো কিনা জানি না। কাকি আর দাদি আব্বুকে বলেছে আমাকে না পড়াতে। আব্বু এখনো কিছু বলেনি। দীর্ঘ 6 বছর পর আজ নিজের দেশে যাচ্ছি। গায়ে সাদা টি শার্টের ওপরে ব্ল্যাক রঙের ব্লেজার, হাতে ব্ল্যাক বেল্টের ওয়াচ, ডান হাতে একটা ব্রিফকেস। হাতে থাকা ওয়াচের দিকে তাকিয়ে দেখি আর 10 মিনিট আছে প্লেন ছাড়তে। দিলাম দৌড়, দ্রুত সকল ফর্মালিটি শেষ করে প্লেনে উঠে নিজের সিট খুঁজে বসে পড়ি। 1 মিনিট পর প্লেন আকাশপথে উড়াল দেয়। আই এম কামিং ফুলকলি, তোকে আমি এত সহজে ছাড়বো না, তুই আমার নয়তো আর কারো না। সন্ধ্যায় রুম থেকে বের হয়ে নিচে আসতে গেলে দেখি রাফি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। কিরে হনুমান, কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? ভাইয়াকে আনতে যাব। তুই তোর ভাইয়াকে আনতে কানাডা যাবি? ওয়াও! তোর মতন মাথা মোটা আর একটাও নেই। শোন, কাউকে বলিস না তুই গোল্ডেন A+ পেয়েছিস, তাহলে সবাই হাসবে। আমি কিন্তু এখন তোর নাক ফাটিয়ে দেবো শালা। কোথায় যাচ্ছিস বললেই তো হয়। আজকে ভাইয়া আসবে, সেটা তুই ভুলে গেছিস? ভাইয়াকে আনতে এয়ারপোর্টে যাচ্ছি, তুই আবার ঘুমিয়ে পড়িস না যেন। রাফি কথাটা বলেই চলে যায়। আমার তো ঠেকা পড়ছে জেগে থাকতে। তোর ভাই আসবে, তুই জেগে থাক। 6 বছরের যে আমার সাথে একবারও কথা বলেনি, আমি কেন তার জন্য জেগে অপেক্ষা করব? নিচে না গিয়ে সোজা রুমে চলে আসি। রাত এখন প্রায় 11টা। এয়ারপোর্টের সকল ফর্মালিটি শেষ করে বের হয়েছি। দেখি রাফি আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে। ওর কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাইয়া? খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। চলো, গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি তোমার জন্য। বাসায় আসতে আসতে রাত 3টা বেজে যায়। বাসায় এসে সবার সাথে কুশল বিনিময় করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। খুব ক্লান্ত লাগছে, তাই আর গল্প করার ইচ্ছে হলো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই খুব সুন্দর একটা স্মেল পেলাম। কিচেন থেকে আসছে স্মেলটা। পোলাও, গরুর মাংস আর অনেক কিছু রান্না হচ্ছে। রাফি এসে আমার মাথায় গাঁটটা মেরে কাকির কাছে চলে যায়। ইচ্ছে করছে শয়তানটাকে পিটাই।
আম্মু ভাইয়া উঠে গেছে, কফি পাঠাতে বলেছে। আচ্ছা, এতক্ষণে বুঝলাম এত ভালো ভালো রান্না হবার কারণ। রাফি বাসা থেকে বের হয়ে চলে যায়। আমি সোফায় বসে আছি। একটু পর কাকি কফি বানিয়ে রাফিকে ডাকছে। কাকি, রাফি তো বাইরে চলে গেছে। চুলাই আমার রান্না বসানো, এখন রাতুলকে কি করে কফি দিয়ে আসি? এবার তুই গিয়ে রাতুলকে কফিটা দিয়ে আয় তো। বলে কাকি আমার হাতে কফির কাপ দিয়ে চলে যায়। কি আর করব, কফির কাপ নিয়ে উপরে চলে আসি। আমার পাশের রুমটাই রাতুল ভাইয়ার। দরজা কিছুটা খোলা। আমি ভেতরে এসে দেখি রাতুল ভাইয়া বিছানায় উপুর হয়ে শুয়ে ল্যাপটপে কারোর সাথে কথা বলছে। আমি কফির কাপটা ওনার সামনে রেখে বলি, কাকি আপনার জন্য কফি পাঠিয়েছে। রেখে চলে যা, আমি পরে নিয়ে নিব। কি অ্যাটিটিউড দেখো, একবার তাকালোও না। আমি ঘুরে চলে আসতে গেলে ভাইয়া আবার বলে, কিরে ফুল, শুনলাম তুই নাকি বিয়ে করার জন্য লাফালাফি করছিস। আমাকে আম্মু আব্বু ছাড়াও আরও একজন ফুল বলে ডাকে। সে হলো রাতুল ভাই। ভাইয়ার কথা শুনে রাগে শরীর কাঁপছে। ইচ্ছে করছে মাথার সব চুলগুলো ছিঁড়ে নেই। উনি ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলছে। এইটুকু একটা মেয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে আছিস? ইভা কিছু না বলে চলে যায়। আমি উঠে কফির কাপ নিয়ে ব্যালকনিতে চলে আসি। আগে ইভা আমাকে তুমি করে বলতো, আর সূর্য ভাই বলতো, এখন আপনি করে বলছে কেন? দুপুরের খাবার খাওয়ার জন্য নিচে আসতে গেলে হিটলারটাকে নিচে দেখে আমি রুমে চলে আসি। আমি ওনার সামনে যাব না, রুমে এসে শুয়ে পড়ি। সবাই টেবিলে আছে কিন্তু ফুল নেই কেন? সুরাম্মু, ফুল কোথায়? খাবে না ও? তুমি খাও বাবা, আমি ফুলকে ডেকে আনছি। চোখ বন্ধ করে শুয়ে আছি। দরজা খুলে আম্মু ভেতরে এসে বলে, কি রে মা, তুই এই শুয়ে আছিস কেন? খাবার খাবি না? মাথাটা ব্যথা করছে আম্মু, তুমি খাবারটা এখানে নিয়ে আসো প্লিজ। ঠিক আছে, খাবার খেয়ে মেডিসিন নিয়ে নিস। আমি ঠিক আছে বলতেই আম্মু চলে যায়। রাতে ডিনার করতেও জানি। আম্মু রুমে খাবার দিয়ে গেছে। ডিনার শেষ করে রুমে বসে আছি। ইভাকে এখনও দেখলাম না। দুপুরে খাবার টেবিলে এলো না, রাতেও আসলো না, কিন্তু ইভাকে দেখতে খুব ইচ্ছা করছে। সবাই হয়তো ঘুমিয়ে গেছে। রুম থেকে বের হয়ে ইভার রুমের সামনে এসে দেখি দরজা মিলিয়ে রেখেছে। ওর এই অভ্যাসটা আজও গেল না। দরজা খুলে ভেতরে এসে দেখি ইভা রুমে নেই। ব্যালকনি থেকে গানের শব্দ আসছে। আমি গিয়ে ইভার পেছনে দাঁড়িয়ে ওর গান শুনছি। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে জড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ। ভালোই তো গান গাইতে পারিস। এত রাতে আমার রুমে পুরুষালী কণ্ঠ শুনে আমি চমকে পেছনে তাকাই। রাতুল ভাইকে দেখে আমি চিৎকার করতে গেলে উনি এসে আমার মুখ চেপে ধরে বলে, হুস, এই কি করছিস? সবাই জেগে যাবে তো। আমাকে মার খাওয়াবি নাকি? আমি ওনার কথা শুনে চুপ হয়ে যাই, কিন্তু ওনার হাত সরানোর নামই নেই। আমি ওনার হাতের দিকে তাকাতেই উনি হাত সরিয়ে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, ভালোই তো গাইছিলি, পুরো গানটা গানা।
আমি এইটুকুই পারি। আপনি এত রাতে আমার রুমে কি করছেন? কেন, আমার এখানে আসা বারণ নাকি? এটা আমার বাসা। এটা আপনাদের বাসা, সেটা ঠিক আছে, কিন্তু রুমটা তো আমার। আচ্ছা, তুই দুপুরে নিচে গেলি না, রাতেও গেলি না, কি হয়েছে তোর? এমনি। আপনি এখান থেকে যান, কেউ দেখলে খারাপ কিছু ভাববে। আচ্ছা, তুই তো আগে আমাকে তুমি করে বলতি আর সূর্য ভাইয়া বলে ডাকতি। হঠাৎ তুমি থেকে আপনি হয়ে গেলাম কি করে? তখন ছোট ছিলাম, তাই আপনার এই নামটা উচ্চারণ করতে পারলাম না। আর এটা এক সময় অভ্যেস হয়ে গিয়েছিল। তা হঠাৎ অভ্যেসটা চেঞ্জ হলো কেন? আমি এখন বড় হয়েছি, তাই অভ্যেসটা চেঞ্জ হয়ে গেছে। এতই বড় হয়ে গেছিস, বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিস, রীতিমতো লাফালাফি করছিস বিয়ের জন্য। রাতুল ভাইয়ের কথা শুনে আমার প্রচুর রাগ হচ্ছে। আপনি আমাকে লাফাতে দেখেছেন? এত রাতে আপনি আমার রুমে এইসব বলার জন্য এসেছেন? মুখে তো ভালোই কথা ফুটেছে, আগে তো আমার সামনে আসলে ম্যামা করে কথা বলতি। আমার ঘুম পাচ্ছে, আপনি যান, আমি ঘুমাবো। রাতুল ভাই কিছু বলতে চেয়েও না বলে চলে যায়। আমি দরজা বন্ধ করে শুয়ে পড়ি। এবার রুম থেকে বের হয়ে সোজা রুমে চলে আসি, দরজা বন্ধ করে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রং তুলি নিয়ে এবার একটা ছবি আঁকছি। মাত্র নিচে এসেছি, তখনই কাকি আমার কাছে এসে বলে, এবার যা তো, গিয়ে রাতুলকে ডেকে নিয়ে আয়, নাস্তা করবে তো। আমাকে কেন বারবার এই আজরায়েলের রুমে পাঠায় বুঝি না। কাকিকে নাও করতে পারবো না। এক পা দু পা করে রাক্ষসটার রুমের দিকে এগিয়ে যাচ্ছি। দরজা খোলা, হালকা দরজা খোলা দেখি রাতুল ভাই কিছু আঁকছে। মনে হচ্ছে কোনো মেয়ের ছবি, একটু দেখা যাচ্ছে। রুমে কারো উপস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি করে স্কেচটা সরিয়ে ফেলি। পিছনে ঘুরে দেখি ইভা। আমি অন্য একটা পেপার নিয়ে ফুল আঁকতে থাকি। কিরে, কিছু বলবি? আপনাকে কাকি খেতে ডাকছে, আপনি এখনো আঁকা আঁকি করেন? পুরনো অভ্যাস তো ছাড়তে পারিনি। আচ্ছা ফুল, তুই তো এখন অনেক ছোট, বিয়ে কেন করতে চাইছিস? আপনি আমাকে ফুল বলে ডাকেন কেন? আমার আম্মু আর আব্বু ছাড়া আমাকে কেউ ফুল বলুক আমি চাই না। আর কথায় কথায় এত খুঁজে দেন কেন আপনি? ঠিক আছে, তাহলে আজ থেকে তোকে আমি ফুলকলি বলে রাখবো। ফুলকলি মানে? আমার একটা নাম আছে। আমি তো তোকে এই নামেই ডাকবো। কি রে ফুল, তোকে রাতুলকে খাবার জন্য ডাকতে পাঠালাম, আর তুই এখানে এসে গল্প ছুড়ে দিয়েছিস। এখন কি হবে? আজও কাকির কাছে অপমানিত হতে হবে। আমি অসহায় দৃষ্টিতে রাতুল ভাইয়ের দিকে তাকিয়ে আছি। ওর কোনো দোষ নেই আম্মু, ও তো সেই কখন থেকে আমাকে বলছে। আমি আসলে ওর কাছে আমার কিছু ময়লা জামা কাপড় দিব বলেছিলাম তোমাকে দেবার জন্য। ও আচ্ছা, তাহলে তুই আমার কাছে দে আর খেয়ে আয়। কি মিথ্যুক ছেলে দেখো। তবে মিথ্যেটা আমাকে সেভ করার জন্য বলেছে। আগের কথা মনে পড়ে গেল। কাকি আমাকে আগে কোনো কারণে বকলে রাতুল ভাই নিজের ঘাড়ে দোষ নিত। মিথ্যে তো বললাম, এখন আম্মুকে কোন ড্রেসগুলো দিব? আমার কোনো ড্রেসই তো ময়লা নেই, কি আর করব? ড্রয়ার খুলে আম্মুকে কিছু ড্রেস দেই, আম্মু কিছু না বলে চলে যায়। আপনি কাকিকে মিথ্যা বললেন কেন? নিচে যা, আমি একটু পর আসছি। এবার কিছু না বলে চলে যায়। আমি সব কিছু গুছিয়ে রেখে নিচে এসে খাবার খেয়ে নিই। রাফি আমার কাছে এসে বলে, ভাইয়া তোমার কাছে কিছু টাকা হবে? কত টাকা লাগবে? 1000 হলেই হবে। আমার রুমে ওয়ালেট আছে, গিয়ে নিয়ে নে। রাফি ঠিক আছে বলে চলে যায়। আমি আম্মুকে বলে বাইরে চলে আসি। আপনি এত রাতে আমার রুমে? ঘুমাচ্ছিল না, তাই ভাবলাম তোর গান শুনি। আপনি রাত 1টায় এসেছেন গান শুনতে? রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। শোনো না একটা গান প্লিজ। ওনার এমন করে আবদার আমি আর ফেলতে পারলাম না। কি গান গাইবো ভাবছি। মাত্র যে গানটা শুনলাম সেটাই গাই। আচ্ছা ব্যালকনিতে চলুন, এখানে গান করলে কেউ শুনবে, পরে আমাদের নিয়ে বাজে কথা বলবে। আমি ব্যালকনিতে এসে দোলনায় বসে পড়ি। ইভা আমার থেকে দূরত্ব রেখে বসে বসে গান গাইতে থাকে। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা
ভালোবাসা তোমায় দেব আরো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। আমি তো তোর হাতটা ধরতে চাই ফুল, কিন্তু তুই যেটা করেছিস তার জন্য আমি চেয়েও তোর হাত ধরতে পারছি না। খুব সুন্দর গান করিস তুই। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। রাতুল ভাই উঠে চলে যায়, আমি দরজা বন্ধ করে শুয়ে পড়ি। এইভাবেই কেটে যায় কিছুদিন। রুমে বসে আছি, আম্মু এসে বলে, আর খেতে আয়। ফুলমা, একটা শাড়ি পরে নিচে আয়, তোকে দেখতে পাত্রপক্ষ এসেছে। আম্মু কথা বলেই চলে যায়। আম্মু অসহায়, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আম্মুর নেওয়া বারণ। আমি চুপচাপ একটা শাড়ি বের করে পরে নিই। নিচে এসে দেখি সবাই বসে আছে। রাফিয়া রাতুল ভাই কিছু নিয়ে কথা বলছে। আমি সিঁড়ি দিয়ে নিচে আসতেই কাকি এসে আমাকে নিয়ে বসিয়ে দেয়। তোকে যেই দেখতে আসুক না কেন, আমি ছাড়া তুই অন্য কারো হতে পারবি না। কী করে এই বিয়ে হয় সেটাও আমি দেখব। সবার ছেলেকে পছন্দ হয়, আর ছেলে পক্ষেরও ইভাকে পছন্দ হয়। বাসায় গিয়ে কথা বলে তারিখ ঠিক করবে বলে জানাই। আমি উঠে সোজা রুমে চলে আসি। পরের দিন ছেলেবাড়ি থেকে কল করে বলে তারা এই বিয়ের জন্য রাজি না। খুব খুশি লাগছে, আমিও এখন বিয়ে করতে চাইছি না। ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে উপরে আসতে গেলে কাকি হাতে করে রাতুল ভাইয়ের জামা কাপড়গুলো এসে আমাকে বলে, ইভা, এই ড্রেসগুলো রাতুলকে দিয়ে আয় তো। কাকি আমার হাতে ড্রেস দিয়ে চলে যায়। কেন যে আমাকে বারবার এই জমের রুমে পাঠায় বুঝতে পারছি না। রাতুল ভাইয়ের রুমের সামনে এসে ভয়ে ভয়ে ভেতরে ঢুকে দেখি রাতুল ভাই নেই। আমি ড্রেসগুলো রেখে আসতে গেলে হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে রাতুল ভাই শার্টের বোতাম লাগাতে লাগাতে আসছে। আমার চোখ যায় ওনার বুকের দিকে, কোনো মেয়ের ছবি আঁকা মনে হচ্ছে। আমাকে দেখে তাড়াহুড়ো করে বোতাম লাগিয়ে নেয়। আমার চোখ ঠায় ওনার বুকে। এই, তুই ম্যানার শিখিস নি? একে তো নক না করে ঢুকেছিস, তারপরে এমন করে তাকিয়ে আছিস কেন আমার দিকে? আচ্ছা, তোমার বুকে ওটা কার ছবি দেখাবে আমায়? তুই এটা দেখার যোগ্যতা রাখিস না। কেন এসেছিস সেখানে? দেখাও না। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? সেটা তোর জানতে হবে না, নিজের কাজ কর গিয়ে। আমি মুখ ভেঙচি কেটে চলে আসতে গেলে হাতে থাকা আইসক্রিমের কিছু অংশ ফ্লোরে পড়ে যায়। এখন যে কি হবে? আমি পেছনে তাকিয়ে রাতুল ভাইয়া কিছু বলার আগেই বলি, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। তোর পরিষ্কার করতে হবে না, আমি নিজে করে নিব। তুই এখান থেকে যা, তোর মুখটা দেখতে ইচ্ছে করছে না। এমন করে বলতে পারলো উনি। ঠিক আছে, আজকের পর আর কখনো ওনার রুমে আসবো না। উঠে দৌড়ে নিজের রুমে চলে আসি। আইসক্রিমের বক্সটা রেখে রাফির রুমে চলে যাই। শুয়ে শুয়ে ল্যাপটপে ফেসবুকিং করছে। আমি গিয়ে ওর বেডে বসে পা ঝুলাতে থাকি। কিরে, তুই হঠাৎ আমার রুমে? আর মুখটা এমন লাগছে কেন? কিছু হয়নি, অল্প সাউন্ড করে গান ছাড়। আমি চারটে বিয়ারের বোতল নিয়ে রাফির রুমে এসে দেখি ইভা পা ঝুলিয়ে বসে আছে। এই, তুই এখানে কি করছিস? এখান থেকে যা। কেন, এটাও কি আপনার রুম নাকি? হঠাৎ আমার চোখ যায় ওনার হাতের দিকে, 4টা বিয়ারের বোতল। আমি বড় বড় চোখে সেই দিকে তাকিয়ে থেকে রাফিকে বলি, রাফি তুই এসব খাস? দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে কাকিকে বলছি। ইভা বলে উঠে বাইরে যেতে নিলে রাফি দৌড়ে গিয়ে ইভার সামনে দাঁড়িয়ে বলে, তুই না আমার লক্ষ্মী বোন, আমাকে এসব বলিস না। আমি রাফিকে ইশারা করে বলি, তাহলে আমাকেও খেতে দিতে হবে। শয়তানটা আমাকে ইশারা করতে দেখে ফেলেছে। ছি! রাফিও ইশারা করে কি বলল? ভাইয়া বিয়ার খেতে চাইছে। আমি কিছু সময় চুপচাপ থেকে ঠিক আছে বলি। ইভা দৌড়ে এসে আমার হাত থেকে বিয়ারের বোতল নিয়ে সিপি খুলে একটা চুমুক দেয়। কি বাজে গন্ধ, গিলতেও পারছি না আর ফেলতেও পারছি না। দৌড়ে ওয়াশরুমে গিয়ে মুখ থেকে ফেলে ইচ্ছে মতো বমি করতে থাকি। 2 ভাই একসাথে হাসছে। আমার খুব রাগ হচ্ছে, মুখ থেকে গন্ধও যাচ্ছে না। ভালো করে কুলি করে বাহিরে আসতে 2 ভাই আরো বেশি শব্দ করে হাসতে থাকে। রাফির বাচ্চা,
আমি এখনই কাকিকে গিয়ে বলবো তোরা বিয়ার খাচ্ছিস আর আমাকে কোল্ড ড্রিঙ্কস বলে খাইয়েছিস। তুই এক নাম্বার মিথ্যুক রে, তুই নিজেকেই তো খেলি ইচ্ছে করে। তুই দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। আর আপনি এই জন্য আমাকে বিয়ারের বোতল দেবার সময় মিটমিট করে হাসছিলেন। ইভা বলেই রুম থেকে বের হয়ে যায়। আমি রাফিকে দেখছি বলে রুম থেকে বের হয়ে দেখি ইভা সিঁড়ির কাছে। আমি গিয়ে ওর সামনে দাঁড়িয়ে ওর বাহু ধরে বলি, আমাদের নামে বিচার দিতে যাচ্ছিস? যদি এই বিয়ারের কথা কেউ শুনে তাহলে তোর কী অবস্থা হবে তুই নিজের জানিস না? চুপচাপ রুমে যা, নয়তো আমি তোর কী হাল করব আমি নিজেও জানি না। আমি তো মুখ থেকে গন্ধ দূর করার জন্য নিচে কিছু খেতে যাচ্ছিলাম, রাক্ষসটা সেটাও করতে দিল না। মাথা নিচু করে রুমে চলে আসি। একটু আগে রেখে যাওয়া আইসক্রিম গরমে গলে পানি হয়ে গেছে, সেটাও খেয়ে নেই, মুখ থেকে গন্ধ চলে গেছে। এক এক করে ইভাকে আরও কয়েক জায়গা থেকে দেখতে এসেছে, কিন্তু সবার অজান্তে আমি বিয়ে ভেঙে দিয়ে আসি। রাফি মাস্টার্সে ভর্তি হয়েছে, কিন্তু ইভা এখনও হয়নি। চিলে কোঠায় বসে কান্না করছি, আমার সব স্বপ্নগুলো নষ্ট হয়ে গেল। হঠাৎ রাতুল ভাই সেখানে এসে বলে, কিরে বিয়ে ভেঙেছে বলে কান্না করছিস? আপনাকে আমি বলেছি বিয়ে ভেঙে গেছে বলে কান্না করছি? আপনারা কেন আমার পেছনে লেগেছেন? আপনার আম্মুর দাদির আপনার কি ক্ষতি করেছি আমি? কেন আপনারা আমার জীবনটা নিয়ে এভাবে খেলছেন? শান্তিতে একটু কান্না করতে পারবো না আপনার জন্য? এবার কথা শুনে আমার বুকের ভেতরে মুচড়ে ওঠে, কান্না করতে করতে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সেখানে বসে পড়ি। আচ্ছা, আমি যেটা শুনেছি সেটা আদৌ কি সত্যি? আমি কি ইভাকে চিনতে ভুল করেছি? রাত 1টা, এখন ঘুম আসছে না। ব্যালকনিতে বসে বসে খাতার পাতায় কিছু ডিজাইন করছি। হঠাৎ আমার সামনে একটা ছায়া দেখতে পাই। ভয়ে আমি পেছনে ঘুরতে গিয়ে হাত ফসকে একটা ভাঙা ফুলের টপে লেগে অনেকটা কেটে যায়। রাতুল ভাই দৌড়ে এসে আমার হাত ধরে বলে, একটা কাজও ঠিকমতো করতে পারো না। রুমে এসে আমি হাতে ড্রেসিং করে দিচ্ছি। রাতুল ভাই আমাকে রুমে নিয়ে এসে খুব যত্ন করে হাত ড্রেসিং করছে। আমি যে সেই আগের রাতুল ভাইকে দেখছি। রাতুল ভাই আমার খাতাটা নিয়ে উল্টিয়ে দেখছে আর ছবি তুলছে। তুমি ফ্যাশন ডিজাইনার হতে চাও? চেয়েছিলাম, কিন্তু সেটাও আর হবে না। সব হবে। কাল সকাল 9টায় রেডি থেকো, আমি তোমাকে ভর্তি করে দিয়ে আসবো। বাট আমার 3টা শর্ত আছে। সত্যি আপনি আমাকে লেখাপড়া করাবেন রাতুল ভাই? আমার শর্ত মানলে আমি ভর্তি করব। আমি আপনার সব শর্তে রাজি। আগে আমার শর্ত শুনে নাও, না শুনে রাজি বলছো? ঠিক আছে, বলুন। আচ্ছা রাতুল ভাই কি শর্ত দিবে? আমি কি সত্যি আবার পড়তে পারবো? আমার স্বপ্ন পূরণ করতে পারবো? সেটা না হয় পরের পর্বেই জানবেন। আজকে আসছি, ভালো থাকুন। ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ। আমার প্রথম শর্ত, আমাকে আগের মতো তুমি করে বলতে হবে। আমি রাজি। ভার্সিটি গিয়ে লেখাপড়া ছাড়া অন্য কিছু করা যাবে না। আই মিন প্রেম ভালোবাসা। এটাতেও রাজি। আর কখনো কান্না করতে পারবি না। এবং আমাকে রোজ বিকেলে নিজ হাতে কফি বানিয়ে খাওয়াতে হবে। আমি আপনার সব শর্তে রাজি। তুই কিন্তু এখনই শর্ত ভঙ্গ করছিস। কাল থেকে তুমি করে বলবো। আজ সারা রাত প্র্যাকটিস করো, কাল থেকে বলবো। আচ্ছা, তোর রুমে পেন কিলার আছে? আছে। কেন, কি হবে? তোর জন্য, নয়তো হাত ব্যথা করবে। কোথায় আছে? আমি রাতুল ভাইয়াকে ইশারায় দেখিয়ে দেই। উনি পেইন কিলার নিয়ে এসে আমাকে খাইয়ে দিয়ে বলে, আচ্ছা তুই এখন শুয়ে পড়, আর সকালে রেডি হয়ে থাকবি। বলেই রাতুল ভাই চলে যায়। আজকে রাতে কি আর ঘুম হবে? আজ আমার যে কি খুশি লাগছে, আমি আবার পড়াশুনো করব। তুমি খুব ভালো রাতুল ভাই। আজ আমি তোমার চোখে আমার জন্য সেই আগের রাতুল ভাইকে দেখেছি। রুমে এসে ভাবছি সত্যিটা আমার জানতেই হবে, আর সত্যিটা আমাকে রাফি বলতে পারবে। রাফির রুমে গিয়ে দেখি ও ঘুমিয়ে আছে। রাফি, ঘুমিয়ে গেছিস তুই? আমার কণ্ঠ শুনে রাফি লাফ দিয়ে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি এত রাতে, কিছু হয়েছে? না তেমন কিছু হয়নি, আসলে তোর থেকে কিছু জানার ছিল। কি জানতে চাও ভাই? আমি রাফির পাশে বসে অন্যদিকে তাকিয়ে কিছু সময় চুপ করে থেকে বলেই ফেলি, আচ্ছা ইভার কি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে? তুমি যে কি বলো না ভাই, ইভার আমি ছাড়া কোনো ছেলে বন্ধু নেই।
তাহলে আম্মু যে আমাকে সেদিন বলল। আমি দেশে আসার 3 দিন আগে আম্মুর সাথে কথা বলেছিলাম, খুব হইচই হচ্ছিল। এত হইচই কিসের আম্মু? ইভাকে দেখতে ছেলেপক্ষ এসেছে। কি বলছো? ইভা তো এখনো ছোট। তুই যতটা ছোট ভাবছিস ইভা ততটা ছোট নেই। তুই জানিস আমাদের এলাকার গাঁজাখোর ছেলেদের সাথে ওর সম্পর্ক? কবে কার হাত ধরে পালিয়ে যাবে, পরে আমাদের সম্মান নষ্ট হবে। আম্মুর মুখে এই কথা শুনে আমার পুরো পৃথিবী যেন আধার হয়ে যায়। আমি আর কিছু বলতে পারছি না, কল কেটে দেই। এইসব মিথ্যা ভাই, ইভা এমন মেয়েই না। তাহলে আম্মু কেন ইভার সম্পর্কে এসব বলল? তোমাকে কি করে যে বলবো বুঝতে পারছি না ভাইয়া। মেজাজ গরম করিস না, কি হয়েছে বল। আসলে ভাইয়া আমি ইভার সাথে সবসময় কথা বলি তো, তাই আম্মু মনে করে আমি ইভার সাথে প্রেম করি। কিন্তু তুমি বিশ্বাস করো, আর তোমার রেখে যাওয়া আমার কাছে আমানত। আমি রাফির কথা শুনে চমকে যাই। আমি তো কখনো কাউকে ইভার সম্পর্কে কিছুই বলিনি। তুমি ইভাকে ভালোবাসো, আর ও আমাকে কলেজে এই জন্যই সবার কাছে বিয়ে বলে, যাতে কেউ ওকে বিরক্ত না করে। কিন্তু আমি অন্য কথা ভাবছি। তুই আবার কি ভাবছিস? আমি ইভার সাথে কথা বলি বলে আম্মু এত সমস্যা, কিন্তু আম্মু যখন জানবে তার বড় ছেলে ইভার জন্য দেওয়া না, তখন কি হবে? কিছুই হবে না। আমি না জেনে ইভাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর না। পুরো পৃথিবী আমার বিপক্ষে চলে গেলেও আমি ইভাকে হারাতে দেব না। তুই ঘুমিয়ে পড়। আমি রাফির রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসি। বলেছিলাম না ইভা, তোর জন্য রাজকুমার আসবে। এসে গেছে তোর রাজকুমার। তোর আর কষ্ট পেতে হবে না। আমার ভাবি হবার জন্য রেডি হয়ে যা। সকালে সবাই একসাথে নাস্তা করতে বসেছি। রাতুল ভাইয়া আব্বুকে বলে, ছোট আব্বু রাফি তো ভর্তি হয়ে গেল, ফুলকে ভর্তি করবে না নাকি এভাবেই বাসায় বসিয়ে রাখবে? ইভার আর পড়তে হবে না। আরা কোথায় বসিয়ে রেখেছি? ছেলে দেখছি তো, ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দিব। ও তার মানে 1 বছর ভালো ছেলে না পেলে এভাবে বসে থাকবে? আব্বু বলে আমার মেয়েকে আমি পড়াবো, কারো কোনো কথা আমি শুনবো না। আজকেই রাফির ভার্সিটিতে আমি ওকে ভর্তি করে আসব। রাতুল ভাই আব্বুর দিকে ঝুঁকে ফিসফিস করে কিছু বলছে। কিন্তু ছোট আব্বু, ফুল যে সাবজেক্টে পড়তে চায় সেটা তো রাফির ভার্সিটিতে নেই। ছোট আব্বু বলে ফুল কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাই। আমাকে তো কিছু বলেনি। তোকে কিছু বলেছে? ফুল ফ্যাশন ডিজাইনার হতে চায়, ওর জন্য ভালো একটা ভার্সিটি দেখেছি। আমার এক বন্ধুর ভাই ওই ভার্সিটি ফ্যাশন ডিজাইনের ডিপার্টমেন্ট শিক্ষক। বন্ধুকে বলে আমি সব ব্যবস্থা করেছি। ছোট আব্বু বলে তাহলে তাই করতে। খাবার খেয়ে ইভা চলে যেতে নিলে আমি বলি, ফুল গিয়ে রেডি হয়ে নে, আমরা এখনই বের হব। এবার ঠিক আছে বলে চলে যাই। ছোট আম্মুর মুখে হাসি, আম্মু আর দাদি মুখ ভার করে আছে। আমি রুমে এসে একটা ব্ল্যাক শার্ট পরে রুম থেকে বের হয়ে ইভার রুমের সামনে দাঁড়িয়ে আছি। ইভা একটা ব্ল্যাক চুড়িদার পরেছে, ম্যাচিং করে কানে ঝুমকা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো খোপা করে মাথায় ঘোমটা দিয়ে রেখেছে। ব্ল্যাক ড্রেসে ইভাকে খুব সুন্দর লাগে, কিন্তু আমি স্যার কেউ ইভাকে ব্ল্যাক ড্রেসে দেখুক এটা আমি চাই না। ভাইয়া কেমন লাগছে আমাকে? কাকের মতো লাগছে, যা গিয়ে চেঞ্জ করে আয়। সবাই তো বলে আমাকে ব্ল্যাক ড্রেসে সুন্দর লাগে, আর তুমি বলছো কাকের মতো লাগে। চুপচাপ গিয়ে চেঞ্জ করে আয়। এখন চেঞ্জ করতে গেলে লেট হয়ে যাবে। চুল খুলতে হবে, লিপস্টিক চেঞ্জ করতে হবে, ঝুমকা ম্যাচিং করতে হবে। আজকে এটা পরেই যাই। শুধু আজকেই, এরপর কখনো ব্ল্যাক ড্রেস পরে বাইরে যাবে না। এবার ঠিক আছে বলি। এরপর দুজনে বাসা থেকে বের হয়েতে গেলে আম্মু এসে সামনে দাঁড়ায়। মেজাজ গরম হয়ে যায়। কিছু না বলে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে দুজন ভার্সিটির দিকে যেতে থাকি। ভাইয়ের দিকে তাকিয়ে দেখি মুখ ভার করে গাড়ি চালাচ্ছে। একটু আগে তো ঠিক ছিল। ভাইয়া, তোমার কি মন খারাপ? না, আমি ঠিক আছি। তুমি আমাকে মিথ্যা বলছো তাই না? আমি একজনের সাথে অনেক অন্যায় করেছি, না জেনে তাকে অনেক কষ্ট দিয়েছি। তাহলে তুমি তাকে সরি বলে দাও। সরি বললে ক্ষমা করবে সে? নিশ্চয় করবে। মন থেকে সরি বললে সে ক্ষমা করে দিবে। আই এম সরি ফুল, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুই ক্ষমা করে দে। আমি অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমাকে সরি বলছে। আমি ধীরে ধীরে যেন সেই আগের রাতুল ভাইকে ফিরে পাচ্ছি। কি রে, ক্ষমা করবি না আমাকে? তুমি আমার স্বপ্নগুলো আবার নতুন করে সাজাতে রাস্তা দেখিয়েছো। তোমার উপর আমার কোনো রাগ নেই। এবার কথা শুনে মনের মধ্যে থাকা সকল কষ্টগুলো দূর হয়ে গেছে। কিছু সময়ের মধ্যে ভার্সিটি চলে আসি। সকল ফর্মালিটিস শেষ করে ইভাকে নিয়ে বাসার দিকে যেতে থাকি। আমার আজ খুব আনন্দ হচ্ছে।
আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অল ক্রেডিট ইয়োর। 7 দিন পর থেকে ক্লাস শুরু হবে। বাসায় এসে সোজা রুমে চলে আসি। বাসায় আসতে ছোট আম্মু বলে, কিরে বাবা, ফুলের ভাতটি হয়ে গেছে? ছোট আম্মু, আচ্ছা তোমার মেয়েকে সবাই এই বয়সে বিয়ে দিতে চায়, তুমি কিছু বলো না কেন? আমি কোনো অবস্থায় এই বাসায় এসেছি? তুই তো জানিস। কি বলবো আমি, বল তুই। আচ্ছা ঠিক আছে, আমি রুমে গেলাম। রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ি। দেখতে দেখতে 7 দিন কেটে যায়। ইভা আজকে থেকে ভার্সিটি যাবে। এবার রুমে এসে দেখি ও ব্যাগ নিয়ে বের হচ্ছে। ভাইয়া তুমি কি বলবে? আমার শর্ত যেন মনে থেকে, কোনো ছেলের সাথে যেন কথা না বলা হয়। আমার মনে আছে, আমার জন্য কেউ এ বাড়ির দিকে আঙুল তুলুক, আমি সেটা হতে দেব না। ঠিক আছে, তুই তাহলে যা, আমি একটু বাইরে যাব। ভাইয়া চলে যায়। আমি রুম থেকে বের হয়ে আব্বু আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে ভার্সিটি চলে আসি। গেট দিয়ে ঢুকতে গেলে কিছু ছেলে ডাকাডাকি করছে। আমি কিছু না বলে চুপচাপ ক্লাসে চলে আসি। ভার্সিটি বাসা করে কেটে যায় আরও 7 দিন। একটা ছেলে আমার আশেপাশে সব সময় ঘুরোঘুরি করে। আমাকে কয়েকবার ভালোবাসি বলেছে। রাতুল ভাই এসব শুনলে আমাকে আর ভার্সিটি আসতে দিবে না, তাই আমি বলে দিয়েছি আমার বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু ঝামেলা হলো, ছেলেটা আমার হবু বরকে দেখতে চেয়েছে, নয়তো আমার পিছু ছাড়বে না। রাতুল ভাইকে বলতে সাহস পাচ্ছি না, তাই রাফিকে বলবো বলে ঠিক করলাম। রাফির রুমে এসে দেখি বসে বসে মেয়েদের সাথে চ্যাটিং করছে। এই কুত্তা, কি করছিস তুই? তুই এখানে কিছু না বলে ভিতরে আসলি কেন? তোর কাছে একটা হেল্প চাইতে এসেছি। ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে নাকি? আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। পরের দিন ভার্সিটি চলে আসি। ক্লাস করে বের হতেই সেই ছেলে এসে হাজির। রাফি কল করে বলে ভার্সিটির ক্যাম্পাসে আনতে। আমি ছেলেটাকে নিয়ে সেখানে গিয়ে দেখি রাফির সাথে রাতুল ভাই বসে আছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। রাফির বাচ্চা আমাকে এভাবে বাস দিবে? ইভার সাথে ছেলেটাকে দেখে খুব রাগ হচ্ছে। কিছু না বলে আমি চুপচাপ বসে আছি। ইভার ছেলেটার কাছে আসতেই রাফি বলে, সিনিয়র ভাই নাকি? ভাই, এটা আমার ভাইয়া ইবু, হবুর বর। রাফির কথা শুনে বড় বড় চোখে তাকিয়ে আসি। ইভাও শকড। ছেলেটা ইভাকে বলে, রাফি যা বলছে তা সত্যি নাকি? সত্যি, ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে? কি বলছে এরা? ছেলেটা কিছু না বলে চলে যায়। আচ্ছা, আমার ক্লাস আছে, তোমরা একসাথে এসেছো, আমি যাচ্ছি। রাফির বাচ্চা রাফি আমাকে আজরাইলের হাতে তুলে চলে গেল। গাড়িতে বসে আছি, ভাইয়া মুখ ভার করে আছে। তুই তোর সমস্যার কথা রাফিকে বলতে পারলি আর আমাকে পারলি না? আমি তোর লাইফে কিছুই না। সরি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই কিছু বলতে পারিনি তোমাকে। আর এমন হবে না। ঠিক আছে, মনে থাকে যেন। আর কিছু না বলে চুপচাপ বসে থাকি। ভাইয়া গাড়ি বাসার দিকে না নিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? তোর জন্য শিক্ষা সাপর বলতে পারিস, তোকে শিক্ষা দিতে নিয়ে যাচ্ছি। না, আমি বাসায় যাব। একটা কথা বলবি তো? চলন্ত গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিব। এবার চুপ হয়ে যায়। কিছু সময় পর একটা নদীর পাড়ে এসে গাড়ি থামাই। এবার গাড়ি থেকে নেমে যায়। খুব সুন্দর জায়গাটা। আমি হাঁটতে হাঁটতে কিছু সামনে এসে দেখি কিছু নৌকা বেঁধে রেখেছে। আমি নৌকায় উঠে পানিতে পা ভাসিয়ে বসে আছি। হঠাৎ মনে হয় আমি তো একা আসিনি, রাতুল ভাইয়া আছে। রাতুল ভাইয়া কোথায়? নৌকা থেকে নেমে গাড়ির দিকে এসে দেখি গাড়ি নেই, ভাইয়াও নেই। ভাইয়া আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারলো? কান্না করছি আর ভাইয়াকে ডাকছি, রাতুল ভাইয়া, রাতুল ভাইয়া তুমি কোথায়? কান্না করতে করতে সেখানে বসে পড়ি। দোকান থেকে 2 আইসক্রিম নিয়ে নদীর পাড়ে এসে দেখি ইভা নেই। আমার ভয় হতে শুরু করে। হাত থেকে আইসক্রিম ফেলে দিয়ে ইভাকে ডাকছি। কিছুটা সামনে আসার পর ইভার কান্না শুনতে পাই আর ইভা আমাকে ডাকছে। আমি এবার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওকে ডাকি। ইভা আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিরে, কি হয়েছে? তুই কান্না করছিস কেন? ইভা কান্নার জন্য কথা বলতে পারছে না। আমার টি শার্ট ওর চোখের পানি আর নাকের পানি দিয়ে ভিজিয়ে ফেলেছে। কান্না করতে করতে হিসকি তুলে ফেলেছে। তুমি আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে? আমি তো তোর জন্য আইসক্রিম আনতে গিয়েছিলাম। কি ভেবেছিস আমি তোকে ছেড়ে চলে গেছি? তুমি তখন বললে না আমাকে শিক্ষা দিতে নিয়ে আসছো, তাই ভেবেছিলাম তুমি আমাকে রেখে চলে গেছো। এটা তোর অবুঝ মন বলছে, কিন্তু তোর বিশ্বাস হচ্ছিল না, তাই আমাকে ডাকছিলি।
তাই তো, আমি তো ভাইয়াকে ডাকছিলাম, হঠাৎ খেয়াল করি আমি ভাইয়াকে জড়িয়ে ধরে আছি। আমি তাড়াতাড়ি ভাইয়াকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়াই। আরও করবি নাকি বাসায় ফিরে যাবি? বাসায় যাব, আমার জুতো নিয়ে আসছি। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। বলে আমি এবার জুতো নিয়ে এসে ওর সামনে রাখি। এরপর দুজনে গাড়িতে উঠে বসি, গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। একটু আগের দৃশ্য কিছুতেই চোখের সামনে থেকে সরছে না। আমি ভাইয়াকে জড়িয়ে ধরেছিলাম, অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। এখন ভাইয়ার কাঁধে মাথা রাখতে ইচ্ছে হচ্ছে। ইভা, তুই কিন্তু বেহায়া হয়ে যাচ্ছিস। কী সব ভাবছিস তুই এগুলো? প্রায় 1 ঘন্টা পর বাসায় এসে পৌঁছাই। ইভা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। খুব সুন্দর লাগছে ওর ঘুমন্ত মুখটা দেখতে। ঘুম ভাঙতেই দেখি রাতুল ভাইয়ার কাঁধে মাথা রেখে শুয়ে আছি। বাসার সামনে এসে গাড়ি থেমে আছে। ঘুম হয়েছে নাকি আরও ঘুমাবি? ইভা কিছু না বলে লজ্জা পেয়ে গাড়ি থেকে নেমে চলে যায়। আমি হাসতে হাসতে গাড়ি থেকে নেমে বাসার ভেতরে এসে সোজা রুমে চলে যাই। আজ কি হয়েছে আমার? আমি বারবার রাতুল ভাইয়ের এত কাছে কেন চলে যাচ্ছি? প্রথমে জড়িয়ে ধরলাম, এখন আবার ওনার কাঁধে মাথা রেখে শুয়ে পড়লাম। আমি কোনার প্রেমে পড়ে যাচ্ছি। রাতে ব্যালকনিতে বসে আছি। আজ আমার জন্মদিন, আর কাল রাতুল ভাইয়ার। আমার জন্মদিন কখনোই ধুমধাম করে করেনি, কিন্তু রাতুল ভাইয়ার জন্মদিনে অনেক আয়োজন করা হয়। যখন ছোট ছিলাম খুব রাগ হতো, কিন্তু এখন আর হয় না। বেশি কিছু না ভেবে রুমে এসে শুয়ে পড়ি। রাত 12টা ওভার হয়ে গেছে। আমার সকল কাজ শেষ। ব্যালকনি থেকে এবার রুমে এসে দেখি ঘুমাচ্ছে। এই মেয়েটা কত যে ঘুমাতে পারে। এই ফুল ওঠ, আর কত ঘুমাবি? রাতুল ভাইয়ার কণ্ঠ শুনে আমি লাফ দিয়ে উঠি। চিৎকার করার আগেই উনি আমার মুখ চেপে ধরে। এ চিৎকার করবি না, বাসার সবাই ঘুমাচ্ছে। তাড়াতাড়ি আয় আমার সাথে, 8 মিনিট বেশি হয়ে গেছে। তুমি এত রাতে আমার রুমে কি করছো? আমার সাথে আয়, তাহলেই বুঝতে পারবি। রাতুল ভাইয়া আমার হাত ধরে ব্যালকনিতে নিয়ে আসে। আমি তো ব্যালকনির অবস্থা দেখে হা করে আছি। অনেক রকমের বেলুন দিয়ে সাজানো, অনেকগুলো মোমবাতি টেবিলের উপর, মাঝখানে একটা কেক রাখা, তার উপর 18টা মোমবাতি। তুমি এসব করলে কখন? তুই যখন ঘুমিয়েছিলি তখন। আচ্ছা, সময় নষ্ট না করে কেক কাটবি, চল। এবার দোলনায় বসে পড়ে। আমি ওর পাশে বসে লাইটার দিয়ে মমগুলো জ্বালাতে বলি। এবার মম জ্বালিয়ে ফু দিতে গেলে আমি বলি, নিভাস না, তোর জীবনে এই মমের মতো আলোয় ভরে উঠুক। এখন কেক কাট। এবার কেক কেটে আমাকে খাইয়ে দেয়, আমিও ওকে খাইয়ে দেই। আমি একজোড়া পায়েল ওর হাতে দেই। আজকের দিনটা আমি কখনো ভুলবো না। তুমি আজ আমাকে অনেক খুশি দিয়েছো। তোকে আজ কিছু বলবো আমি। তুই সেদিন জানতে চেয়েছিলি না আমার বুকে কার ছবি? আজ আমি তোকে আমার ভালোবাসার মানুষটার ছবি দেখাবো। আমি ভাইয়ার বুকের দিকে তাকিয়ে আছি। ভাইয়া শার্ট খুলতেই আমি ওনার বুকের মাঝে আঁকা ছবিটা দেখে হা করে আছি। ছবিটা অন্য কারো নয়, আমার। এই ছবিটা আমি কানাডা যাবার 1 মাস পর এঁকেছি। আর তোকে আর তোকে এই মনে সেই 15 বছর আগে রেখে দিছি। তোকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হতো। তুই শুধু আমার ভালোবাসা না, তুই আমার অভ্যাস, যেটা আমি কখনো ছাড়তে পারবো না। তুই আমার প্রতিটা শ্বাসের মধ্যে বসবাস করিস। তুই বিয়ের কথা শুনে যেখানে আমার আরও 3 মাস পর আসার কথা, আমি 3 মাস আগেই চলে এসেছি। তোকে ছাড়া আমি আমাকে ভাবতে পারি না। তুই আমার না হলে কারণ না, তুই ছাড়া আমি নিঃশ্বাসটুকু নিতে পারি না। এসব তুমি কি বলছো? কাকি এই সম্পর্ক কখনো মানবে না। আর তাছাড়া আমার অবস্থান আর তোমার অবস্থানের পার্থক্য অনেক। আমি একটা অনাথ মেয়ে, শুধু লোক দেখানো আমি এই বাড়ির মেয়ে। তোর আমার অবস্থানে পার্থক্য একটুকু নেই। আর তোর সবচেয়ে বড় পরিচয় তুই এই রাতুল চৌধুরী সূর্যর ভালোবাসা। আম্মু কি মানলো না, আই ডোন্ট কেয়ার। আমি পুরো পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু তোকে ছাড়তে পারবো না ফুল। তুই আমাকে ফিরিয়ে দিস না। তোকে ছাড়া আমি বেঁচে থাকবো হয়তো, কিন্তু একটা মৃত লাশ হয়ে। তুই আমাকে ফিরিয়ে দিলে আমি বাঁচতেও হয়তো পারবো না। আমি নিজের থেকেও 1000 গুণ তোকে ভালোবাসি। আমাকে তোর বুকে একটু ঠাঁই দে ফুল। আমাকে রাতুল ভাইয়া এতটা ভালোবাসে এটা আমি কখনো বুঝতে পারিনি। রাতুল ভাইয়া কথাগুলো বলতে বলতে কান্না করছে। আমার জন্য কেউ কান্না করছে, আমি এতটা লাকি কখনো ভাবিনি। রাতুল ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাদের মতো কান্না করতে থাকি। ইভাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরি। এতগুলো বছর যার জন্য এই বুকটা শূন্য ছিল, আজ তাকে পেয়ে এই বুকটা পরিপূর্ণ হয়ে গেছে। ইভাকে আমার বুক থেকে তুলে ওর গালে হাত রেখে সারা মুখে পাগলের মতো চুমু দিই। ইভা আমার চোখের পানি মুছে দিয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরে।
এই বুক থেকে কেউ তোকে কেড়ে নিতে পারবে না। আজকের এই মুহূর্তটার জন্য আমার কত অপেক্ষা তোকে বলে বোঝাতে পারবো না। অনেক কেঁদেছিস তুই, আর কখনো তোর চোখ থেকে আমি এক ফোঁটা অশ্রু ঝরাতে দিব না। তুমি আমাকে এত ভালোবাসো, আমি কতটা বোকা তোমার এত কাছে থেকেও বুঝতে পারিনি। আমি কখনো তোকে বুঝতে দেইনি, আর 18 বছর হবার অপেক্ষায় ছিলাম। ইভা আমার বুকের ওপর থাকা ওর ছবিটা হাত বুলাতে বুলাতে বলে, তোমার কষ্ট হয়নি এটা এখানে আঁকতে? তা তো একটু হয়েছে, কিন্তু যখন ভাবতাম আমার ভালোবাসার মানুষটার ছবি আমার বুকে, তখন আর কষ্ট হয়নি। তোকে কিছু দেখানোর আছে, আয় আমার সাথে। এবার রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসি। ওয়ার্ড্রোব আমার নিজের হাতে আঁকা এবার সকল ছবিগুলো বের করি। ইবা হাঁ করে তাকিয়ে আছে একসাথে এতগুলো ছবি দেখে। তুমি এতগুলো ছবি কবে আঁকলে? 2 বছর আগে থেকে আঁকা শুরু করেছি। কেমন হয়েছে? আমি কিছু না বলে রাতুল ভাইয়াকে জড়িয়ে ধরি। পাগল একটা। আজ ফজরের আজান পর্যন্ত আমার বুকে মাথা রেখে ব্যালকনিতে বসে থাকবি ফুল? আজকে তুমি আমাকে যা দিয়েছো এমনিতেও ঘুম আসবে না। আমি মুচকি এসে ইবাকে নিয়ে ওর রুমে এসে ব্যালকনিতে এসে দোলনায় বসে থাকি। ইবা আমার বুকে মাথা রেখে বসে আছি। দুজনে গল্প করতে করতে ফজর আজান দিয়ে ফেলেছে। ইবাকে ডাকতে গিয়ে দেখি ও ঘুমিয়ে গেছে। কোলে তুলে রুমে এসে ওকে বেডে শুয়ে দিয়ে কপালে চুমু দিয়ে ওর ওপরে কাঁথা টেনে দিয়ে আমার রুমে এসে শুয়ে পড়ি। ঘুম থেকে উঠে নিজেকে বেডে আবিষ্কার করি। রাতে রাতুল ভাইয়ার বুকে মাথা রেখে কখন ঘুমিয়ে গেছি জানি না। মোবাইল হাতে নিয়ে দেখি 11টা বাজে। আজ এত সময় ঘুমিয়েছি। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই আছে, রাতুল ভাইয়া নেই। উনি এখনও ওঠেনি। রাফি সোফায় বসে মোবাইল টিপছে। আমি গিয়ে ওর মাথায় গাঁটটা মেরে বসতেই রাফি বলে, কি রে, আজ এত লেট করে ঘুম থেকে উঠলি? আর এইদিকে ভাইয়া এখনো উঠেনি, কাহিনী কি সত্যি করে বলতো? তুই যেটা ভাবছিস সেটাই। ভাইয়া তোকে ভালোবাসি বলেছে? তুই এমন করে জিজ্ঞেস করছিস মনে হচ্ছে আগে থেকে জানিস। তোকে আমি সব সময় যে রাজকুমারের কথা বলতাম সেটা আর অন্য কেউ বলেছে ভাইয়া? আমি কাল রাতে সব কথা রাফিকে বলি। রাফি খুব খুশি হয়েছে মনে হচ্ছে। আম্মু এসে বলে, কি রে ফুল, তুই আজ এত লেট করে ঘুম থেকে উঠলি? রাতে ঘুমাসনি? ঘুমিয়েছিলাম আম্মু, সকালে ঘুম ভাঙেনি, কি করব। আচ্ছা আয়, খাবার খেয়ে নে। রাফি তোকে না বললাম রাতুলকে ডেকে নিয়ে আসতে? হঠাৎ কাকে বলে আমাকে দেখতে আজ ছেলে আসবে, তার এক বান্ধবীর ছেলে। তাই সিঁড়ি থেকে রাতুল ভাইয়ের কথা শুনে সবাই সেই দিকে তাকায়। ফুলের জন্য ছেলে দেখতে হবে না। ফুলের লেখাপড়া শেষ হলে আমি ফুলকে বিয়ে করব। ছোট আম্মু, তোমার কোনো আপত্তি আছে? ছোট আব্বু, তোমার? তুই ফুলকে বিয়ে করবি মানে? কি বলছিস এসব? আমি ফুলকে ভালোবাসি, ফুল নিজেও জানে না। আজ তো আমাদের সামনেই বললাম। আমার কথা শুনে আম্মু রেগে যায়। আম্মু এই বিয়ে মানবে না। তুমি কি মানবে আর কি মানবে না তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমার আম্মু, এটাই ভাবতে ঘৃণা হয়। কেউ নিজের মেয়ের মতো একটা মেয়ের সম্পর্কে এতটা নোংরা কথা বলতে পারে, আমি এটা ভাবতেও পারিনি। বাহ ভাইয়া, পুরোই ছক্কা মেরে দিলি তো। আমার তো ইভাকে খুব পছন্দ। আমি তাহলে আজ থেকে ইভাকে ভাবি বলে ডাকবো। কি বলিস ভাইয়া? আজকে কাজে ডেকে আমি ফুলকে বিয়ে করব, আর ওর লেখাপড়া শেষ হলে আয়োজন করা হবে। ছোট আব্বু, তুমি কিছু বলবে? কি ছেলে রে বাবা, নিজের বিয়ের কথা নিজেই বলছে। আর আমি জানি না বললো কেন। আমার উপর যাতে কেউ দোষ দিতে না পারে তাই। আমি ওনার মতোই কারোর জন্য হয়তো অপেক্ষায় ছিলাম। আব্বু বলে আমার কোনো সমস্যা নেই। কাকি চুপ করে আছে, কিছু বলছে না। ছোট আম্মু, ফুলের কাছে আমাদের জন্য খাবার আমার রুমে পাঠিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, পাঠাচ্ছি। রাতুল ভাইয়ার কতটা জেদি এটা কারো অজানা নয়। ওনার যেটা চাই সেটা না পেলে সবকিছু ভেঙে ফেলবে। তাই কাকিও চুপ হয়ে গেছে। আম্মু একটা প্লেটে আমাদের জন্য খাবার নিয়ে এসে আমাকে দেয়। রাফি আমার কাছে এসে ফিসফিস করে বলে, তাহলে আজকে আমার ভাবি হয়ে যাচ্ছিস। সাবধান, ভাইয়া যেই রাগে উল্টাপাল্টা কিছু বলিস না, তাহলে তোকে এক থাপ্পড়ে বয়রা করে দিবে। কাল রাতের কথা শুনে তোর মনে হচ্ছে তোর ভাইয়া আমাকে কিছু বলবে? রাফি হাসতে থাকে। আমি খাবার নিয়ে উপরে চলে আসি। ইভা খাবার নিয়ে আসলে দুজনে একসাথে খেয়ে নেই। সন্ধ্যায় কাজে ডেকে আমাদের বিয়ে পড়ানো হয়। আমার ভালোবাসার মানুষটা আজ থেকে সারা জীবনের জন্য আমার রুমরে দুজন বসে আছি। ইভা আমার বুকে মাথা রেখে বসে আছে। তোমার এত সাহস কি করে হলো সবার সামনে এসব বলতে? আমি কি চুরি করছি নাকি যে বলতে ভয় করবে? আর আমি কাউকে ভয় পাই না, সেটা তুই জানিস না।
আমি মুচকি হেসে আরো শক্ত করে রাতুলকে জড়িয়ে ধরি। ভালোবাসার মানুষটা পাশে থাকলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়। আর রাতুলের মতো কেউ হলে তো আরো বেশি সুখী। আজকে আসছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।